বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে দায়ের করা রিট আবেদনের উপর প্রথম দিনের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে পরবর্তী শুনানি ও আদেশের জন্য বুধবার দিন ঠিক করেছেন হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেছেন আইনজীবী মোহাম্মদ হোসেন। ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ.এম. মাহবুবউদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মাহফুজুর রহমান মিলন। শুনানি শেষে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, অসৎ উদ্দেশ্যে ব্যারিস্টার তাপসের পক্ষে এই রিট করা হয়েছে, যার কোনো আইনি ভিত্তি নেই। কোন অসন্তোষ চলছে, শুধু তাপস সাহেব আসতে পারছে না, তার পক্ষে মূলত সদ্য নামে মামলা করেছেন। সুতরাং এই মামলাটা চলবে না এবং খারিজ হওয়া উইথ কস্ট। আমরা চেয়েছি উইথ কস্ট, যিনি মামলা করেছেন জরিমানার সহ খরচ সহ উইথ কস্ট তাকে খারিজ করার জন্য। এখন কাছের কামালও অনুরূপ সাবমিশন রেখেছেন, সরকারের পক্ষ থেকে সাবমিশন রেখেছেন। কালকে দুপুর 12টার সময় আদেশের জন্য রাখছেন, আগামীকাল দুপুর 12টার সময় আদেশের জন্য রাখছেন। সেখানে যদি কারো কোনো আর বক্তব্য থেকে বক্তব্য শুনবেন, কালকে আশা করি ইনশাল্লাহ আদেশ দেবেন। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে টানা ৬ষ্ঠ দিনের মতো আন্দোলনে অচল ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মূল গেট অবরুদ্ধ করে দিনভর বিক্ষোভ করেন ইশরাক সমর্থকরা। নগর ভবন কেন্দ্রিক নাগরিক সেবা কার্যক্রম এদিনও ছিল পুরোপুরি বন্ধ। বিক্ষোভকারীদের অভিযোগ, ইশরাকের শপথ নেওয়া নিয়ে গড়িমসি করছেন স্থানীয় সরকার উপদেষ্টা। এজন্য উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবি তুলেছেন তারা। মনির মিল্লাতের প্রতিবেদন। নগর ভবনের ঘড়িটাই কেবল চলছে, বাকি সব স্থবির। কর্মব্যস্ততার বদলে ভবন চত্বর জুড়ে বিক্ষোভ স্লোগান। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে চলা আন্দোলন এদিন ৬ষ্ঠ দিনে গড়ায়। ঘোষণা অনুযায়ী সকাল 10টার আগেই ভবনের মূল গেট বন্ধ করে বিক্ষোভ সমাবেশ শুরু করেন ইশরাক সমর্থকরা। মূলত ঢাকাবাসীর ব্যানারে হলেও আন্দোলন চিত্র ছিল অনেকটাই ভিন্ন। ঘোষণা দিয়েই এদিন ঢাকা দক্ষিণের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল ও শ্রমিক দলের নেতাকর্মীরা আলাদা আলাদা মিছিল নিয়ে বিক্ষোভ সমাবেশে যোগ দেয়। তাদের অভিযোগ, ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দিতে গড়িমসি করছেন স্থানীয় সরকার উপদেষ্টা। এই সরকার গড়িমসি করছে। আমরা দেখছি ফ্যাসিস্ট হাসিনা যেই পথে চলছিল, এই সরকারকেও আমরা ওই পথে চলতে দেখছি। ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য এবং এই সিটি কর্পোরেশনকে সরাসরি তার তত্ত্বাবধানে রাখার জন্য, এখান থেকে সে ফ্যাসিলিটি নেওয়ার জন্য সে এই কনস্পিরেটররা করছে বলে আমরা মনে করি। কখনো স্লোগান, কখনো প্রতিবাদী গান, কখনো বা জাদু প্রদর্শনী। বিকেল পর্যন্ত এভাবেই বিক্ষোভ অব্যাহত রাখেন ইশরাক সমর্থকরা। এদিকে নগর ভবনের নাগরিক সেবা কার্যক্রম মঙ্গলবারও পুরোপুরি বন্ধ ছিল। মূল গেট অবরুদ্ধ থাকায় কেউই ভেতরে ঢুকতে পারেননি। ভবনের সব গেট তালাবদ্ধ থাকায় দাপ্তরিক কাজ করতে পারেননি কর্মকর্তা কর্মচারীরা। আমরা যারা কর্মকর্তা আছি তারা অফিস করতে পারতেছি না এবং করার ইচ্ছাও আমাদের কেউ নাই। কারণ আমরা তো এই 5ই আগস্টের পরে একটা ভয়াবহ লুটতরাজ হয়ে গেছে আমাদের অফিসে, যেটা ধারণার বাইরে। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারবেন আমাদের অফিসে এত ধরনের ফান্ড খালি করে ফেলেছে এই কর্মচারীরা। আমরা যদি একটা যোগ্য মেয়র। তবে বিক্ষোভকারীদের এই মুখপাত্র দাবি করেছেন, নগর ভবনের সব সেবাই চলমান। আন্দোলনের কারণে কোনো কিছুই বন্ধ হয়নি। ঝাড়ু দেওয়ার কাজ চলছে, বাংলা সিটি কর্পোরেশন সব জায়গায় চলছে। এর পরের কাজ হলো রাস্তায় বাতি জ্বালানো। রাস্তায় বাতি কোথায় জ্বলছে না দেখেন। বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে, নাগরিক সনদ দেওয়া হয়েছে, ডেথ সার্টিফিকেট দেওয়া হয়েছে। এগুলো হলো জরুরি নাগরিক সেবা, অর্থাৎ জরুরি সমস্ত নাগরিক সেবা চলমান রেখে ঢাকাবাসী আন্দোলন করছে। আন্দোলনের কারণে গুলিস্তান গোলাপশাহ মাজার থেকে ফুলবাড়িয়া মোড় পর্যন্ত সড়কটি দিনভর বন্ধ ছিল। মনির মিল্লাত, ৭১, ঢাকা। ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়াতে বুধবার সকাল পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন সমর্থকরা। এর মধ্যে তাকে শপথ পড়ানো না হলে ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। একই সঙ্গে আগামীকাল সকাল 10টা থেকে আবারও নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে জানানো হয়েছে। মঙ্গলবার বিকেলে ৬ষ্ঠ দিনের অবস্থান কর্মসূচি থেকে ঢাকাবাসীর পক্ষে এই কর্মসূচি ঘোষণা করেন সাবেক সচিব মশিউর রহমান। তিনি বলেন, বুধবার সকাল 10টার মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব
দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত না এলে কঠোর কর্মসূচি দেবেন তারা। বলেন, জনগণের ভোট ও আদালতের রায়ের পরও নগর ভবনের দায়িত্ব ইশরাককে বুঝিয়ে দিতে সময় ক্ষেপণ করছে সরকার। এদিকে ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে চলমান আন্দোলনের সাথে সিটি কর্পোরেশনের 4টি শ্রমজীবী সংগঠন একাত্মতা প্রকাশ করেছে। বিক্ষোভে অংশ নেন স্ক্যাভেঞ্জার অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়ন, পরিবহন চালক ও শ্রমিক ইউনিয়ন, বিদ্যুৎ কর্মচারী সমাজ কল্যাণ সমিতি, চতুর্থ শ্রেণী কর্মচারী সমাজ কল্যাণ সমিতির নেতৃবৃন্দ। আমাদের দাবি মানল কি মানল না, এটা কালকে 10টা পর্যন্ত আমরা সময় দিলাম। এই 10টার মধ্যে যদি আমাদের দাবি না মানে, তাহলে সেই 10টার সময় আমরা কালকে কঠিন থেকে কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে জাতীয়তাবাদী ছাত্রদল। 7 দিনেও মূল অভিযুক্তদের গ্রেপ্তার ও তদন্তের দৃশ্যমান কোনো অগ্রগতি না হওয়ায় ক্ষোভে ফুঁসছে সংগঠনটি। দ্রুত বিচারের দাবি তাদের। আরও জানাচ্ছেন সবুজ মাহমুদ। শাহরিয়ার আলম সাম্য হত্যার 7 দিন পার হলেও ঘটনার মূল আসামিদের আইনের আওতায় আনতে পারেনি প্রশাসন, এমন অভিযোগে উত্তাল শাহবাগ। বিচারের দাবিতে মঙ্গলবার বিকেলে অবস্থান নেয় ছাত্রদল। মূল আসামি যে আমার ভাইকে ছুরিকাঘাত করেছে তারা এখনো অনুপস্থিত, তাদের এখনো গ্রেফতার করা যায় নাই। সিসিটিভি ফুটেজ নিয়ে তারা অনেক গড়িমসি করতেছে। তার হত্যাকাণ্ডের ইতোমধ্যে 7 দিন পার হয়ে গেলেও বিচারের কার্যকর কোনো এখনো পদক্ষেপ গ্রহণ করেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন প্লাস পুলিশ প্রশাসন। নেতাকর্মীদের দাবি এটি একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। গ্রেপ্তার হওয়া 4 জন প্রকৃত অপরাধী কিনা তা নিয়ে রয়েছে সন্দেহ। নিশ্চিতভাবে আমরা বলতে পারি যে কোনো একটি কুচক্রী মহলের কাজ। ছাত্র সংগঠন এবং আমি জানি না তারা আমাদের এই ছাত্র দলের উপর পরিকল্পিতভাবে হামলা করতেছে এবং হত্যার শিকার হচ্ছে। এ সময় সাম্যর বাবাও প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়ে দ্রুত বিচার দাবি করেন। সিসিটিভি ফুটেজ প্রকাশ না করায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন ছাত্রদল। দাবি উঠেছে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগের। আজকের এই অবস্থান কর্মসূচি থেকে সেই সকল ক্ষুব্ধ এবং সন্ত্রাসীদেরকে আমরা ঘোষণা করতে চাই যে আপনারা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের যে প্রতিবাদ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিবৃতি দিয়েছেন, সেই বিবৃতিকে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করছি। ইতিমধ্যে বাংলাদেশ জাতীয় ছাত্রদল 7 দিন লাগাতার কর্মসূচি পালন করেছে। ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আমরা কর্মসূচি অব্যাহত রেখেছি, কিন্তু এই ইন্টারিয়র সরকারের যারা দায়িত্ব রয়েছে তারা আজকের দিন পর্যন্ত আমাদের আশ্বস্ত করতে পারছে না। সামনের পরিবারের প্রতি কোনো সহানুভূতি করার কথা আমাদের সাথে কোনো যোগাযোগ করে না, এবং তারা এমনি বলতে পারে না ছাত্রদলের আগামীতেও কোনো কর্মীর গায়ে হাত তুলবে না, আমাদের সাথে কোনো প্রকার কোনো যোগাযোগ করে না। আমরা বলতে চাই আমরা আপনাদের সাথে কোনো যোগাযোগ করবো না, আমরা রাজপথে আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নেব। ছাত্রদলের হুঁশিয়ারি, বিচার না হলে যমুনা অভিমুখে পদযাত্রা সহ দুর্বার আন্দোলনের ডাক দেওয়া হবে। সবুজ মাহমুদ, 71, ঢাকা। ঈদের বোনাস এবং বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন। মার্চ টু যমুনার অংশ হিসেবে টি&জেড এবং সেইন অ্যাপারেলস গার্মেন্টসের শ্রমিকরা মঙ্গলবার সকালে কাকরাইল মসজিদের সামনে শ্রম মন্ত্রণালয়ে এলে বাধার সম্মুখীন হন। পরে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে যাত্রা করেন তারা। প্রবল বৃষ্টি এবং পুলিশের বাধা উপেক্ষা করেই শ্রমিকরা যমুনার সামনে অবস্থান নেন। এ সময় নানা স্লোগানে তারা জানান বেতন ছাড়া তারা ঘরে ফিরবেন না। শ্রমিকরা অভিযোগ করেন গেল 7ই মে বেতন দেওয়ার কথা থাকলেও বকেয়া কোনো টাকা দেওয়া হয়নি। পরে 20 তারিখ বকেয়া বেতন পরিশোধের পর্যন্ত সময় নেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। আমরা 13 তারিখ থেকে 7 দিন যাবত এই শ্রম ভবনে আমরা অবস্থান করছি এবং অনেক কষ্টে অনেক দুঃখে আমরা খেয়ে না খেয়ে শ্রম ভবনে আমরা পড়ে রয়েছি। আপনার বেতনটা আমার শ্রমিকের টাকায় হয়। আজকে 12 দিন যাবত এই শ্রমিকরা এখানে অবস্থান করতেছে, আপনার কোনো ব্রুকেপ নাই। যতক্ষণ না আমাদের বেতন ভাতা না দিবে, আমার শ্রমিকদের বেতন ভাতা না দিবে, ততক্ষণ
ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। পাওনা দাও না যতক্ষণ না বুঝা পাবো ততক্ষণ আমরা এনতে অবস্থান ছাড়বো না। মেঘে ভিজলে রইতে ফুললে আমরা এনে অবস্থান করব। সরকারের মধ্যে কিছু মানুষকে অনুপ্রবেশ ঘটিয়ে দেশের সার্বিক পরিস্থিতিকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সুপরিকল্পিতভাবে নির্বাচন পিছিয়ে দেওয়ার পাঁয়তারা চলছে বলেও দাবি করেন তিনি। থাইল্যান্ড থেকে বিএনপির যৌথ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে কর্মসূচির ঘোষণাও করে বিএনপি। শফিকুল হকের প্রতিবেদন। শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৮ দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। এ উপলক্ষে দুপুরে গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজন করা হয় যৌথ সভার। থাইল্যান্ড থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভার সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভা শেষে কর্মসূচির ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানান, জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি আলোচনা সভা, দরিদ্রদের খাবার ও কাপড় বিতরণ করবে দল ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো। ২৭ এবং ২৮ তারিখ এই 2 দিন বাদ দিয়ে আমরা 25 থেকে 2 তারিখ পর্যন্ত আমাদের এই কর্মসূচি যে কোনো দিন আমাদের অঙ্গ সংগঠন এবং বিএনপির নেতৃবৃন্দরা তারা নিয়েছেন। এই কর্মসূচি পালন উপলক্ষে কেউ যদি কোথাও চাঁদাবাজির কোনো খবর পাওয়া যায় তার বিরুদ্ধে একেবারে জিরো টলারেন্স। এ সময় দেশ গঠনে জিয়াউর রহমানের অবদানের কথা তুলে ধরেন বিএনপি মহাসচিব। ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়ার পথে নতুন কালো ছায়ার কথা উল্লেখ করে বিভাজনের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। সরকারের বিভিন্ন ইনস্টিটিউশনগুলোকে পরস্পরের মুখে আপনার মুখোমুখি করার একটা ষড়যন্ত্র চক্রান্ত শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু মানুষ যারা সরকারের মধ্যে অনুপ্রবেশ ঘটিয়ে বাংলাদেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, ভিন্ন খাতে তাকে প্রভাবিত করবার চেষ্টা করছে। সুপরিকল্পিতভাবে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে মন্তব্য করে ভোটাধিকার থেকে জনগণকে বঞ্চিত করার চেষ্টা চলছে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। তো সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া, জনগণের যে অধিকার সে অধিকার থেকে জনগণকে বঞ্চিত করাবার এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়তারা শুরু হয়েছে। এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বিভাজনের রাজনীতি আবার শুরু হয়েছে। এখানে গোত্রে গোত্রে যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় দলীয় নেতাকর্মীদের পাশাপাশি জনগণকে সব চক্রান্ত রুখে দেওয়ার আহ্বান জানান বিএনপির এই শীর্ষ নেতা। সমস্ত অপশক্তিকে পরাজিত করে আমরা যেন একটি সত্যিকার অর্থেই গণতান্ত্রিক, একটি আধুনিক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারি। শফিকুল হক, ৭১, ঢাকা। কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মঙ্গলবার বিকেল 3:30টার দিকে তিনি মহিলা কারাগার থেকে মুক্তি পান। নুসরাত ফারিয়ার মা ফেরদৌসি পারভিনের কাছে তাকে হস্তান্তর করা হয়। এ সময় তার চাচাতো বোন লামিয়া সেখানে ছিলেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের জেল সুপার কাওয়ালিন নাহার জানান, দুপুরে নুসরাত ফারিয়ার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। পরে সেগুলো যাচাই বাছাই ও নতুন মামলায় আটকাদেশ না থাকায় তাকে 3:45টার দিকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। নুসরাত ফারিয়াকে 2024 সালের বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর ভাটারা থানাধীন এলাকায় হওয়া একটি হত্যা চেষ্টার ঘটনায় ঢাকার সিএমএম আদালতে দায়ের করা হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল। আমি নিজেই আপডেট জানতে পারতেছি না। আমি না জামিন তো হয়েছে, মানে ওভারঅল ওনার বিষয়টা আমি আমার সামনে তখন মনে করে যাচ্ছে সবকিছু সত্য হয়েছে। আমি জেনে আসছি যে গেটে জানে, এখন দেখতেছি কি ওনারা জানে না। দেশে চালু হলো স্যাটেলাইট ভিত্তিক উচ্চ গতির ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের কার্যক্রম। এই সেবা শুরুর কথা জানিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব বলেছেন, স্টারলিংককে লোকাল গেটওয়ে ব্যবহার বাধ্যতামূলক করার পাশাপাশি ডিভাইসের জন্য অনাপত্তিপত্র নিতে হবে। স্টারলিংকের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে না বলেও আশ্বস্ত করেছেন তিনি। আরও জানাচ্ছেন মোহন ইসলাম। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় তৎকালীন আওয়ামী লীগ সরকার ইন্টারনেট শাটডাউন করে সারা দেশে গণহত্যা চালিয়েছিল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই ইন্টারনেট সেবাকে মানবাধিকার হিসাবে দেখছে।
এবং ইন্টারনেট ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে ইলন মাস্কের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংককে দেশে আনতে কাজ শুরু করে। ফেব্রুয়ারিতে আলোচনা শুরুর পর মঙ্গলবার থেকে বাংলাদেশে শুরু হয়েছে স্টারলিংকের কার্যক্রম। মঙ্গলবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে স্টারলিংকের যাত্রা শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেন, এর মাধ্যমে দেশে ইন্টারনেট শাটডাউনের মতো ঘটনা বন্ধ হলো। ইন্টারনেটের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার যে আওয়ামী উদ্যোগ ছিল সেখান থেকে আমরা সরে এসেছি এবং সাইবার নিরাপত্তা আইনে আমরা ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসেবে স্বীকৃতিও দিয়েছি। তো সেদিক থেকে নিয়ন্ত্রণের বিষয়টা আমরা সেভাবে আমলে নিই। এখন রেগুলেটরি প্রশ্নে আমরা কিভাবে রেগুলেটরি প্রশ্নকে অ্যাড্রেস করবো সেজন্য আমরা দুটো বিষয়ে পদক্ষেপ নিয়েছি। তিনি বলেন, এখন থেকে গ্রাম ও শহরের ইন্টারনেটের বৈষম্য দূর হবে, তৈরি হবে নতুন উদ্যোক্তা ও কর্মক্ষেত্র। শুধু উদ্যোক্তাই তৈরি হবে না, বরং কোওয়ার্কিং ফ্যাসিলিটি তৈরি হবে। ধরুন একটি গ্রামে কিংবা একটি মফস্বল শহরে যদি কয়েকজন ফ্রিল্যান্সার থাকেন তাহলে তারা মিলে একটা ফর্মাল একটা ইনফর্মাল অফিস ওয়ার্ক তৈরি করতে পারবেন। সেই অফিসে তারা এই স্টারলিংকটা দিয়ে তারা এটা শেয়ারভাবে সবাই ব্যবহার করতে পারবেন। স্টারলিংকের মাধ্যমে দেশের সার্বভৌমত্বের ক্ষতি হবে না জানিয়ে ফয়েজ আহমেদ বলেন, দুই উপায়ে স্টারলিংককে নজরদারিতে রাখবে সরকার। এর মাধ্যমে জাতীয় স্বার্থ বিঘ্নিত হবে না, এটার জন্য দুটো প্রোটেকশন আমরা রেখেছি। একটা প্রোটেকশন হচ্ছে স্টারলিংককে লোকাল গেটওয়ে ব্যবহার করতে হবে, অর্থাৎ তাদেরকে গ্রাউন্ড স্টেশন স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন তৈরি করতে হবে এবং সেই গ্রাউন্ড স্টেশনের মাধ্যমে গেটওয়ের মাধ্যমে ইন্টারনেটটা যাবে, যাতে আনঅথরাইজড ডিভাইস বাংলাদেশের সীমানায় না ঢুকে, বিশেষ করে সীমান্ত অঞ্চল সহ বিভিন্ন এলাকায়। সেজন্য আমরা বলেছি ডিভাইসগুলোর জন্য এনওসি নিতে হবে। শুরুতে স্টারলিংক দুইটি প্যাকেজ দিয়ে যাত্রা শুরু করেছে, একটি 6,000 আরেকটি 4,200 টাকা, আর সংযোগ নিতে এককালীন খরচ 47,000 টাকা। আর স্টারলিংকের থেকে ডিভাইস প্রতি $1 করে ভ্যাট নেবে সরকার। এনবিআর প্রতিনিধিদের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। কর্মকর্তাদের আন্দোলন থেকে সরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে অধ্যাদেশ বাস্তবায়ন করা হবে। এদিকে সকালে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে উপদেষ্টা বলেন, নতুন অর্থ বছরে সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে সরকার আন্তরিক। শারমিনীর রিপোর্ট। এনবিআর বিলুপ্তি করে প্রতিষ্ঠানটির কার্যক্রমকে 2 বিভাগের অধীনে পরিচালিত করার বিধান করে গেল সপ্তাহে একটি অধ্যাদেশ জারি করে সরকার। এরপর থেকেই ট্যাক্স ও কাস্টমস ক্যাডারের একটি বড় অংশ এর প্রতিবাদে কলম বিরতি কর্মসূচি পালন করে আসছে। তাদের অভিযোগ, 2 ক্যাডারের স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় উপেক্ষিত রেখেই অধ্যাদেশ জারি করা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে 2 ক্যাডারের প্রতিনিধিদের সাথে বৈঠকে বসেন অর্থ উপদেষ্টা। বৈঠকের পর অর্থ উপদেষ্টা জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে, দ্রুত সময়ের মধ্যেই অধ্যাদেশটি বাস্তবায়ন করা হবে। আন্দোলন থেকে তাদের সরে আসারও আহ্বান জানান তিনি। দেশের স্বার্থে, দেশের স্বার্থে, দেশের ব্যবসায়ের স্বার্থে আমরা যেটা অনুমোদন করেছি সেটা রাখবো, কিন্তু ওদের জিনিসগুলো কিছুগুলো বিধি হোক বা যেভাবে হোক ওটা আমরা অ্যাড্রেস করতে চেষ্টা করি। আমরা বলছি আন্দোলন থেকে সরে আসেন, তারা কি বলুক না বলুক আমার আসে যায় না। এর আগে সকালে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্ন ছিল সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা নিয়ে। মহার্ঘ ভাতা নিয়ে যদি একটু বলেন। না, আমি এটা নিয়ে আমি কনসিডার করছি, এটা কমিটিকে দায়িত্ব দিয়েছি আমি, ওরা ওয়ার্কআউট করলে আমার কাছে দেবে। হচ্ছে কি স্যার, হচ্ছে কি হওয়ার চান্স মোটামুটি, কিন্তু হয়তো একটু সময় লাগবে। এদিন বৈঠকে 586 কোটি টাকা ব্যয়ে 1 কার্গো এলএনজি কেনার বিষয়ে অনুমোদন দেওয়া হয়। শারমিন নীরা, 71, ঢাকা। ঈদের বোনাস এবং বকেয়া বেতনের দাবিতে আমরা খবরের আগেই বলেছিলাম, 2টি পোশাক কারখানার শ্রমিকরা মার্চ টু যমুনার অংশ হিসেবে সেখানে বিক্ষোভ করছেন এবং তাদের কিছু প্রতিনিধি কিছুক্ষণ আগে যমুনায় গিয়েছিলেন দেখা করার জন্যে এবং তারা ফিরে এসে কি বলছেন আমরা একটু সেটি জানতে চাই। আমাদের সহকর্মী ফারজানা আক্তার সেখানে আছেন, আমরা একটু সরাসরি তার কাছে যাই। যে এপিএস তাকে জানিয়েছি, তারা সেই বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন, শ্রম মন্ত্রণালয় উদ্যোগ গ্রহণ করবেন এবং আইন শৃঙ্খলা বাহিনী উদ্যোগ গ্রহণ করবেন। কিন্তু আমাদের শ্রমিক ভাই বোনদেরকে
আমরা আগেও বলেছি যে আমরা একটা আইনের ফাঁদের মধ্যে পড়ে গেছি। এই মালিক অতি চালাক, সে পালিয়ে গেছে, সে কাকে ক্ষমতা দিয়ে গেছে বিক্রি করার জন্য, এই আইনের ফাঁক ফোকর দিয়ে সে বারবার কালক্ষেপণ করছে এবং এখন পর্যন্ত তার ওই বাড়ি বিক্রিটাই একমাত্র জায়গা আছে যেটা বিক্রি করে আমরা টাকা পেতে পারি এবং অস ফ্যাক্টরি, এই দুইটাই বিক্রি এখন পর্যন্ত ঝুলন্ত অবস্থায় আছে। কিন্তু তারা আমাদেরকে বলেছে যে তারা এই প্রক্রিয়া চালাচ্ছে এবং আমাদের মাঝে আজকে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের ডিআইজি প্রধান যে কালাম ভাই উনি উপস্থিত আছেন, ওনারা আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চভাবে সরকারের তরফ থেকে আজকে যখন এই কর্মসূচি তারপরে আরও কঠিনভাবে সরকার এটা দেখছে, মন্ত্রণালয় দেখছে বলে আমরা জানি, আইন শৃঙ্খলা বাহিনীও দেখছে যে যখনই আমাদেরকে আমরা এই খবর জানতে চাই যে কখন বাড়ি বিক্রি হবে এবং কখন আমাদের শ্রমিকরা পাওনা পাবে, আমরা কি সেই খবর চাই? কিন্তু আমাদের এটাও দেখতে হবে যে এখানে একটা আইনের জটিলতা আছে, যে আইনের জটিলতার কারণে এই মালিক পক্ষ আমাদের নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। কিন্তু আমরা আশা করি সরকার আর কালক্ষেপণ না করে এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন এবং আমাদের শ্রমিকদের যে পাওনা সেই পাওনা পরিশোধে তারা ভূমিকা রাখবেন, এটাই আমরা আশা করি। আমরা আজকেও জানি যে এখন পর্যন্ত আমাদের কাছে খবর আসে নাই, আমরা কোনো ভুল আশ্বাস আপনাদেরকে দিতে চাই না, কিন্তু যেই মুহূর্তে বিক্রি হবে সেই মুহূর্তে থেকে আমাদের শ্রমিকদের পাওনা পরিশোধ করতে শুরু করতে হবে, সকল শ্রমিকের পাওনা পরিশোধ করতে হবে, সেটাই আমাদের দাবি এবং সেই দাবিতে আমরা আমাদের আন্দোলন রাখবো এবং একই সাথে সরকারের কাছেও আমরা দাবি রাখবো তারা যাতে যত দ্রুত সম্ভব আমাদের শ্রমিকদের পাওনা পরিশোধে তাদের পদক্ষেপ গ্রহণ করেন।